তোমার কি জানা আছে কারোর অস্বাভাবিক মৃত্যু হলে সেই মৃতদেহের যদি দোষ না কাটিয়ে দাহ করা হয় তাহলে কতটা অমঙ্গল হতে পারে? বা ওই পরিবার তথা গ্রামের ওপরে সেই অতৃপ্ত প্রেতাত্মার তাণ্ডব লীলা কোন পর্যায়ে যেতে পারে তার কোনো আইডিয়া আছে? সত্যি বলতে আমি এই পুরো অভিজ্ঞতাটা যখন অর্ণবের কাছ থেকে শুনেছিলাম তখন অবাক হয়ে গিয়েছিলাম এর মর্মান্তিক পরিণতিগুলো শুনে। আর ভাবতেও পারিনি শেষটা ঠিক এরম হতে পারে। চলো তাহলে শুরু করা যাক আজকের এপিসোড নাম্বার 17। ওয়েলকাম। এখানে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা। আজকের 17 নম্বর এপিসোডে আমার বন্ধু অর্ণবের কাছ থেকে শোনা একটা অভিজ্ঞতা শেয়ার করব, যেটা ঘটেছিল তার গ্রামের বাড়ি মালদার চকবাড়ুইতে অবস্থিত এক প্রতিবেশীর সাথে, যার নাম তপন জেঠু। এইবার চলে যাই আমি অর্ণবের ভাষ্যমতে। আমি অর্ণব দাস মালদা জেলার চকবাড়ুই গ্রাম থেকে লিখছি। চকবাড়ুই গ্রামের বাসিন্দা তপন জেঠু, যিনি আমাদের প্রতিবেশী ছিলেন। ওনার বয়স 55 কি 60 বছরের মতো, যিনি পেশায় ছিলেন কৃষিজীবী। আমি গ্রামের বাড়ি গেলে মাঝে মাঝে সন্ধেবেলায় ওনার বাড়ি যেতাম। উনি বাড়ির উঠোনে বসে আমার সাথে এই গ্রামের ব্যাপারে অনেক গল্প করতেন। এরমই একদিন উনি নিজের জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার ব্যাপারে আমায় শোনালেন, যেটা শুনে আমি সত্যি শিউরে উঠেছিলাম। তাই এই ঘটনাটা সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা, তা 1999 কি 2000 সাল হবে। তখনও গ্রামের সব জায়গায় বিদ্যুৎ আসেনি। বেশিরভাগ বাড়িতে বিদ্যুতের আলো আসলেও গ্রামের রাস্তায় রাত্রিবেলা পথ চলতে লোকেদের টর্চ বা লণ্ঠনের আলো ব্যবহার করতে হতো। তখন শীতকাল। উনি সন্ধেবেলা বাড়িতে বসে রেডিও শুনছিলেন চাদর মুড়ি দিয়ে। হঠাৎ করেই বাইরে দরজায় শব্দ। উনি কড়া নাড়ার শব্দ পেয়ে উঠে দরজা খুললেন। দেখলেন ওনার বাল্যকালের বন্ধু কানাই এসেছে, আর সঙ্গে আরও 2 জন। তাদের মুখে উনি শুনলেন ওনার বাড়ি থেকে একটু দূরে নিকুঞ্জবাবুর বাবা আজ সন্ধ্যায় একটু আগেই মারা গেছেন। শুনে ওনার কেমন একটা খটকা লাগলো মনে। নিকুঞ্জবাবুর বাবা ভূপতিবাবু, অর্থাৎ যিনি মারা গেলেন তার 80-র ওপরে বয়স হলেও দিব্যি শক্ত সমর্থ মানুষ ছিলেন। গতকাল সকালেও উনি রাখালের চায়ের দোকানে ওনাকে দেখেছিলেন। যতটুকু উনি জানতেন ওনার কোনো শারীরিক রোগ ব্যাধি এইসব কিচ্ছু ছিল না। এই বয়সেও তিনি দিব্যি চলাফেরা করে বেড়াতেন। আর তার সাথে যেহেতু সবার সাথে ওনার সম্পর্ক খুব ভালো ছিল, তাই রাখালের দোকানে আসলেই সবার খোঁজ খবরও তিনি নিতেন। গ্রামের একটা ব্যাপার হলো এই যে এখানে যে কোনো ঘটনায় অনেক লোক খুব তাড়াতাড়ি জড়ো হয়ে যায়। আর গ্রামের কেউ মারা গেলে সবাই একবার দেখা করতে এবং খবর নিতে আসতো। কানাই যখন ওনাকে বলে যে ওনারা সবাই শ্মশানে যাবেন, কারণ ভূপতিবাবু সকলের কাছেই শ্রদ্ধার মানুষ ছিলেন, তাই যাওয়াটা কর্তব্য। তপন জেঠু একবার বাড়ির ভেতরে গিয়ে ওনার স্ত্রীকে জানিয়ে আসেন যে উনি সৎকারের কাজে শ্মশানে যাচ্ছেন। জেঠিমা তখন রাতের রান্না করছিলেন, তাই উনি একটু রেগে গেলেন রান্না করার সময় এসব কথা বলার জন্য। গ্রামের মানুষের সংস্কার আছে এই যে রান্না বা খাওয়ার সময় মৃত্যু, রোগ ব্যাধি, দারিদ্র্য এইসব কিছু কথাই বলতে নেই। তাই জেঠিমার সাথে তখন এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সেই জন্যই তপন জ্যাঠা রাগ করে বাড়ি দিয়ে একটা গামছা নিয়ে বেরিয়ে গেলেন। উনি ওনার বন্ধু কানাই আর 2 জন মিলে হাঁটতে হাঁটতেই নিকুঞ্জবাবুর বাড়ি যান। ওনার বাড়ির উঠোনে ভূপতিবাবুর মৃতদেহ উত্তর দক্ষিণ করে শোয়ানো ছিল। সাদা চাদরে শরীর ঢাকা, বুকের ওপরে শ্রীগীতা বইখানি রাখা, মাথার 2 পাশে ধূপকাঠি জ্বলছে আর চোখে তুলসী পাতা দিয়ে চাপা দেওয়া। ওনাকে দেখে কি হলো বুঝতে পারলাম না। হঠাৎ করেই খুব মন খারাপ হয়ে যায়। কেন জানি না চারপাশে সব কিছুই যেন অর্থহীন মনে হচ্ছিল ওনার। নিকুঞ্জবাবু এক কোণে চুপ করে বসেছিলেন। লোকজনের মুখে যা জানা গেল, আজ সন্ধ্যায় ওনার বাবা উঠোনের এক কোণে বাথরুমে গেছিলেন কাজ সারতে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও উনি যখন কোনো সাড়া দিচ্ছিলেন না, তখন ওনাকে ডাকাডাকি করতে বাইরে আসেন ওনার ছেলে অর্থাৎ নিকুঞ্জবাবু।
আর এসে দেখেন উনি উঠোনের বড় বেল গাছের নিচে বসে আছেন। চোখের দৃষ্টি মাটির দিকে ছিল আর সারা শরীর ছিল ভেজা, তার সাথে ঠোঁট দুটো কাঁপছে। উনি বাবা বাবা করে ডাকলেও কোনো সাড়া দেননি তিনি। তাই তিনি কাছে গিয়ে পিঠে হাত দিতেই ধপ করে মাটিতে পড়ে যায় তিনি, এবং পড়ে মুখ থেকে ফ্যানার মতো কিছু একটা উঠতে থাকে, আর তার সাথে কয়েকবার ঘর ঘর শব্দ করে তিনি মারা যান। পুরো ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছিল যে কেউই কিছু করতে পারেননি। আর অনেকেই বলা বলি করছিল যে উনি শনিবারে মারা গেলেন, তাও আমাবস্যার রাত। ব্যাপারটা মোটেই ভালো নয়। তাই জন্য পাড়ার কেউ কেউ নিকুঞ্জবাবুকে বলল পাড়ার রাধা পুরোহিতকে ডাকতে। তাদের মনে হয়েছিল পুরো বিষয়টা মোটেও স্বাভাবিক ছিল না। জেঠু পরে আমায় বলেছিল সমস্ত সময়টা ওনার মনে হচ্ছিল পুরো বাড়ির ওপরে বাতাস যেন ভারী হয়ে আছে। কোনো ঘুপচি ঘরে ঢুকলে যেমন একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে, একটা দম বন্ধ করার মতো অনুভূতি হয়, তেমনটা যেন মনে হচ্ছিল ওখানে ওনার। আর শুধু উনিই না, সকলের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেন। এতক্ষণে নিকুঞ্জবাবু সবাইকে পরামর্শ দেন রাধা পুরোহিতকে ডাকতে। তার পুরো নাম রাধানাথ চক্রবর্তী। গ্রামের সব পুজো আর্চা সাধ্য শান্তি থেকে সমস্ত কাজ উনিই করতেন। খবর পেয়ে রাধা পুরোহিত আসলেন কিছুক্ষণ পরেই, কিন্তু উনি বাড়িতে ঢোকার সাথে সাথেই হঠাৎ করে চৌকাঠে পা আটকে হুমড়ি খেয়ে পড়ে গেলেন সামনে। উনি ব্যথা পাওয়ার থেকেও আশ্চর্য হলেন অনেক বেশি, কারণ শীতকালের শুকনো মাটিতে শক্ত কাঠের চৌকাঠে কোনোভাবেই কারোর পা পিছলে যেতে পারে না। যাই হোক, পাশের লোকজন ওনাকে ধরে তুললেও ওনার ভুরু কুঁচকে থাকলো, আর তার সাথে উনি এই ব্যাপারটা নিয়ে ভাবতেও লাগলেন। এরপর মৃতের কাজকর্ম করার সময় শুরু হলো বিপত্তি। প্রদীপ কিছুতেই জ্বলে না, বারবার প্রদীপ নিভে যাচ্ছে। একবার তো তেল শুদ্ধ প্রদীপ উল্টে পড়ে যায় মাটিতে। আর ওনার গায়ে মন্ত্র পড়ে গঙ্গা শুদ্ধি করার সময় উনি স্পষ্ট অনুভব করলেন কেউ যেন ওনাকে বাধা দিচ্ছে। মৃতদেহের মাথায় ও চোখে ফুল ছুঁয়ে যখন তার ঠোঁটে একটু গঙ্গা জল দেবেন, তখন হলো আর এক বিপত্তি। ওনার হাত ফসকে গঙ্গা জলের ছোট্ট তামার ঘটি গড়িয়ে পড়ল পাশে। কেউ যেন ওনার হাতে ধাক্কা দিয়ে জলের ঘটিটা তার হাত থেকে ফেলে দিল। যাই হোক, উনি নিকুঞ্জবাবুকে বললেন তিল সর্ষে মাখিয়ে দেওয়ার জন্য। কথা মতো নিকুঞ্জবাবু বাবার মৃতদেহে তিল সর্ষে মাখাচ্ছেন যখন, তখনই ওনার চোখে পড়ল বুকের চাদরের ওপরে রাখা কড়ি থেকে দুটো উধাও। তিনি 5টি কড়ি রেখেছিলেন, কিন্তু এখন দেখছেন মাত্র 3টি কড়ি ওখানে আছে। তাহলে আর দুটো কোথায়? যাই হোক, কোনোভাবে প্রায় জোরপূর্বকই সমস্ত কাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যাটেরো ভ্যানে দেহ ওঠানো হলো। রাধা পুরোহিত নিজে মাটির মালসায় আগুন জ্বালিয়ে হাতে নিয়ে চললেন আগে আগে, আর তার পেছনে বাঁশের খাটিয়ার ওপরে মৃতদেহ, আর 4 জন সেটা কাঁধে নিয়ে ম্যাটেরোর উদ্দেশ্যে রওনা দিলেন। রাধা পুরোহিতের মুখ ভীষণ গম্ভীর ছিল, আর বেরানোর আগে বাড়ির সমস্ত মহিলাদের বললেন সমস্ত জল ফেলে দিতে, আর ওনারা ফেরানা পর্যন্ত কাউকে কিছু খেতেও নিষেধ করলেন। পাড়ার কিছু লোক সঙ্গে গেল, আর কয়েকজন বাড়ির উঠোনে বসে থাকলো। আশ্চর্যের ব্যাপার এই যে ওনারা যখন কাঁধে করে দেহ নিয়ে যাচ্ছেন, তখন বড় বেল গাছের কাছাকাছি আসতেই কতগুলো কাক ডেকে উঠল। ওনারা অনেকেই বুঝলেন এ তো ভালো লক্ষণ নয়, এবং আরও বেশ কয়েকবার কাকের ডাক শুনতে পেলেন। তপন জেঠু খাটিয়ার ডান দিকে কাঁধ নিয়ে যাচ্ছিল। বাড়ির চৌকাঠ পেরিয়েই যখন মৃতদেহ বের করা হচ্ছে, তখন ওনার মাথা হঠাৎ করে ঢুকে গেল ওপরের চৌকাঠে, আর তার পাশে ছিল কানাই। সেও হুড়মুড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মরা খাটিয়ে শুদ্ধ গড়িয়ে পড়ল নিচে। 4 জনেই মাটিতে হুড়মুড়িয়ে পড়ল। সকলের মনে এতক্ষণ যে চোরা ভয় ছিল, সেটা এবারে বেরিয়ে আসলো যেন। এ নিশ্চয়ই অশুভ কোনো ব্যাপার, না হলে একের পর এক এরকম দুর্ঘটনা কেন ঘটছে? রাধা পুরোহিত ওনাদের সবাইকে তাড়া দিলেন। মরা যেহেতু দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল, তাই পড়ে যায়নি, কিন্তু মাটিতে খাটিয়ে পড়ার ধাক্কায় ভূপতিবাবুর ঠোঁট অল্প ফাঁক হয়ে গিয়েছিল, আর তার ডান হাত বেঁকে যায়। তখন সবাই মনে মনে অনেক কিছু ভাবলেও কেউই মুখ ফুটে কিছু বলতে পারেননি তখন।
একটু পরেই ওনারা ম্যাটেরো ভ্যানে সব গুছিয়ে নিয়ে রওনা দিলেন শ্মশানের উদ্দেশ্যে। কীর্তন করার জন্য 4 জন উঠল খোল করতাল নিয়ে। সব শুদ্ধ জনা 20 মতো লোক খোলা ম্যাটেরো ভ্যানে রওনা হলো। রাধা পুরোহিত বারবার সবাইকে সতর্ক করলেন কেউ যেন পেছন ঘুরে না তাকায়, সবাই যেন মনে মনে হরিনাম জপ করতে থাকে। চকবাড়ুই গ্রাম থেকে বেরিয়ে একটা বড় রাস্তায় উঠতে হয়, আর সেখান দিয়ে 5 কিলোমিটার গিয়ে তারপর বাম দিকে শ্মশানের রাস্তা। কাঁচামাটির এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিছুটা গেলেই ধোলাই নদী, আর তার পাশে নিম তেঁতুলের বন, আর সেখানেই সবাই মরা পোড়ায়। ম্যাটারো ভ্যান যাচ্ছে রাস্তা দিয়ে, হোল করতাল বাজিয়ে 4 জন কীর্তন গাইছে, মৃদু স্বরে হরিধ্বনি দিচ্ছে সবাই। ম্যাটারো ভ্যানের শেষে রাখাল বলে একটা ছেলে ব্যাগ থেকে খই বাতাসা নিয়ে রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল। ও হঠাৎ বসে পড়ল গাড়িতে। তখন ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওর কি হয়েছে জিজ্ঞাসা করায় ও বলে, একটা বড় কালো কুকুর অনেকক্ষণ থেকেই পেছন পেছন আসছে। সবার কেমন সন্দেহ হয়, কারণ একটা কুকুর কতক্ষণই বা ম্যাটেরো ভ্যানের সাথে দৌড়াতে পারে। কিন্তু রাখাল জোর দিয়ে বলে যে একটা বড় কালো কুকুরকে অনেকক্ষণ থেকেই যেন পেছনে পেছনে আসতেও দেখেছে। আর কুকুরটা দৌড়াচ্ছে না, কিন্তু যেন মনে হয় হাওয়ায় ভাসছে। এইসব শুনে নিমাই হঠাৎ করে তার গান থামিয়ে দেয়। সবাই ওকে বলে যে গান বন্ধ না করতে, কিন্তু নিমাই বলে হঠাৎ করেই শরীরে কোনো শক্তি পাচ্ছে না, ও সারা শরীর কেমন অবশ হয়ে আসছে কোনো কারণ ছাড়াই। এতে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। একটা অমঙ্গলের ছায়া যেন সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। জেঠু এমন সময় নিজে সাহস করে খোল টেনে নেয় নিজের কোলে, আর নিজেই গলা ছেড়ে হরে কৃষ্ণ নাম করতে করতে নাম কীর্তন করতে থাকে। এতে সবাই মনে একটু সাহস পেল। বড় রাস্তা শেষে বাম দিকে ম্যাটেরো ভ্যান যখন মাটির রাস্তায় নেমেছে, তখন আর কিছুটা এগোতেই হঠাৎ ভ্যান একদিকে কাত হয়ে পড়ে। তাই সবাই প্রচণ্ড জোরে একে অপরের সাথে ধাক্কা খেয়ে নড়ে ওঠে, কারণ গাড়ির সামনের একটা চাকা গর্তে আটকে গেছে, কিছুতেই বের করা যাচ্ছে না। ড্রাইভার অনেক চেষ্টা করেও কিছুতেই গাড়ির চাকা গর্ত থেকে টেনে তুলতে পারছে না। তাই জন্যই একজন যুক্তি দেয়, সবাই গাড়ি থেকে নেমে গেলে গাড়ি হালকা হবে, আর তখনই টেনে তুলতে সুবিধা হবে। কিন্তু পুরোহিত ও একজনকে মরা ছুঁয়ে থাকতে হবে, নাহলে সেই মরাকে পিশাচে ধরবে। বলে রাখি, এরা বেশ কিছু পিশাচে ধরার ঘটনা আছে ডেড বডিকে, আর ঘটনাগুলো সেরামই ভয়ঙ্কর। এবং কথায় আছে, ডেড বডিকে যদি অনেকক্ষণের জন্য কেউ টাচ না করে থাকে, তাহলে সেই ডেড বডিকে পিশাচে ধরে। আর এই পিশাচে ধরলে তখন নাকি ডেড বডির ওয়েট 2.5 থেকে 3 গুণ বেড়ে যায়। যাই হোক, এবার ঘটনায় আসি। তাই জন্য জেঠু ও রাধা পুরোহিত ছাড়া সবাই নেমে যায়, এবং ড্রাইভারও সম্পূর্ণ শক্তি দিয়ে তার ইঞ্জিন চালায়। আর তার সাথে 5 জন পেছন থেকে ধাক্কা দেয়। গাড়ি থরথর করে কাঁপছে, 1 ইঞ্চিও এগাচ্ছে না। মহা সমস্যা। তাই এইবার 10 জন মিলে গাড়ি ঠেললেও কোনো লাভ হলো না, কারণ সেই আগের মতোই গাড়ি 1 ইঞ্চিও এগাল না। আর তার সাথে হঠাৎ করেই গাড়ির ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। সবাই যখন ড্রাইভারকে জিজ্ঞেস করলো যে কেন ইঞ্জিন বন্ধ করলে, তখন ড্রাইভার সামনে হাত তুলে দেখালো একটা বড় কালো কুকুর সামনের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। তাই 2-3 জন ওখানে টর্চ ফেললে টর্চের আলোয় আর কুকুরটিকে দেখা যায় না। তখন ড্রাইভার বলে যে এই কুকুরটা সামনে এসে দাঁড়াতেই গাড়ি গর্তে পড়ে গেছিল, তাই কোনো উপায় না পেয়ে খাটিয়াটাকে নামাতে হলো, এবং 4 জন খাটিয়াটাকে কাঁধে নেন। পাটকাঠির গোছা চালিয়ে রাধা পুরোহিত সামনে দাঁড়ান। এবার মরা নামাতেই কুকুরটা উঠে ওনাদের সামনে এসে দাঁড়ায়। খুব অশুভ লক্ষণ, এটা দেখেই বোঝা যাচ্ছিল। তখন রাধা পুরোহিত জ্বলন্ত পাটকাঠি হাতে এগোতে থাকেন, এবং লোকজন খাটিয়া কাঁধে তাকে অনুসরণ করতে করতে হরির নামে জয়ধ্বনি দিতে দিতে আগে এগায়। সেই বিষয়টা ওই দূরে দাঁড়িয়ে থাকা কুকুরটা দেখছিল। রাখাল সামনে যেতে যেতে একবার পেছনে ঘুরে ওই কুকুরটার দিকে তাকিয়ে দেখে যে ঝোপঝাড়ের মধ্যে কুকুরটা যেন অদৃশ্য হয়ে গেল। অনেকটা পথ ওনাদের হেঁটে আসতে হয়, তাই সবার জিভ বেরিয়ে যায়। জেঠু এর মধ্যে একবার বলতে যান যে হঠাৎ করে খাটিয়া বইতে খুব কষ্ট হচ্ছে, মরার ওজন যেন বেশ কয়েক গুণ বেড়ে গেছে।
রাধা পুরোহিত রেগে গিয়ে সবাইকে কোনো কথা বলতে নিষেধ করলেন। শ্মশানে পৌঁছে ওনারা খাটিয়ে নামিয়ে রাখেন আর সবাই জিভ বার করে যে যেখানে পারেন শুয়ে হাঁপাতে থাকে। একটু পরেই রাধা পুরোহিতের নির্দেশে 5 জন কালীব্যাপীর বাড়িতে চলে যায়। শ্মশানের এক কোণে তার বাড়ি এবং ওখানেই মৃতদেহ সৎকারের কাঠ, মালসা থেকে সব কিছু বিক্রয় হয়। আর কালীব্যাপীর বাড়িতেই মধুডোমকেও পাওয়া যাবে। এদিকে জেঠু মরা ছুঁয়ে বসেছিলেন আর রাধা পুরোহিত সৎকারের সব ক্রিয়াকর্ম একে একে করছিলেন। হঠাৎ করেই জেঠুর মনে হয় সামনে তেঁতুল গাছের পেছনে কি একটা দাঁড়িয়ে আছে, আবছা ছায়ার মতো দাঁড়িয়ে আছে যেন। তাই 2-3 বার নিজের চোখ কচলে দেখেন যে হ্যাঁ তো, এ তো সত্যি ওখানে কেউ দাঁড়িয়ে আছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। তখন জেঠু ভীষণ ভয় পেলেও মনে মনে ঠাকুরের নাম নিতে থাকেন। আধ ঘন্টা পরেই সবাই সব কিছু নিয়ে ফিরে আসে আর তাদের সাথে মধুডোমও এসেছে। তবে সে পুরো মদে চুর হয়ে আছে। কিন্তু তার একটা কথা শুনেই সবাই চুপ হয়ে গেল, কারণ তার কথাটা কিছুটা এরকম ছিল যে, আপনারা তো 6 জন গিয়েছিলেন, কিন্তু আর একজন কই? তখন সবাই একে অন্যের মুখে চাওয়াচাই করে। তখন তাদের মধ্যে একজন বলল যে, না, আমরা 5 জন গেছিলাম। কিন্তু মধুডোম তখন জোর দিয়ে বলল যে, না, আপনারা 6 জনই গিয়েছিলেন। এই বলে হাত সামনের দিকে তুলে বলল, ওই তো সামনে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে যিনি, উনিও তো গেছিলেন। তখন সবাই ওই তেঁতুল গাছের নিচে তাকালেও কাউকে দেখতে পেল না। কিন্তু এতক্ষণে জেঠুর গা শিরশির করে উঠল। তার মানে জেঠু ভুল কিছু দেখেনি, ওখানে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে মধুডোম ও সে ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। তখন সবাই ভয় পেলেও কেউই মুখে কিছু বলছে না, কারণ সবারই এক চিন্তা, কতক্ষণে তারা ভালোভাবে কাজ সম্পন্ন করে বাড়ি ফিরবে। এরপর 3-4 জন মিলে চিতার জায়গা খুঁড়তে শুরু করে। আয়তক্ষেত্রের মতো একটা জায়গা কিছুটা খুঁড়ে তাতে বালি ছড়ায় প্রথমে, যাতে ঠান্ডা মাটিতে কাঠগুলো স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। তার ওপরে শুকনো ডালপালা আর শুকনো পাতা দিয়ে ভারী কাঠ সাজিয়ে মরা শুয়ে ফাঁকে ফাঁকে শুকনো ডালপালা গুজে দেয়, আর তার শেষে মুখ বাদে সারা শরীর কাঠ দিয়ে ঢেকে দেয়। রাধা পুরোহিত ঝড়ের গতিতে তার হাত চালাচ্ছে আর গমগমে গলায় মন্ত্র পাঠ করলেও থেকে থেকে ওনার গলা কেঁপে উঠছে। তাই মাঝে মাঝে নিজের পৈতই খামছে ধরছেন রাধা পুরোহিত। মুখাগ্নি করার জন্য নিকুঞ্জবাবু যখন পাটকাঠি হাতে নিলেন, তখন সেটা মুখে ছোঁয়াতেই পাটকাঠি হঠাৎ করেই ভেঙে গেল। সেই জন্য মুখাগ্নির কাজও ভালোভাবে সম্পন্ন করা হলো না। সবাই মিলে ধরাধরি করে মরা চিতায় তুলতে হলো। সবাই বুঝতে পেরেছে হঠাৎ করেই মরা অনেক ভারী হয়ে গেছে, কিন্তু কেউ মুখে টু শব্দটাও কাটল না। যদিও বা সবাই এতক্ষণে ভালোভাবেই বুঝে গেছে যে এই মরাকে পিশাচে পেয়ে গেছে, তাই একের পর এক এরম অঘটনের সম্মুখীন তারা সবাই হচ্ছে। অনেক কষ্টে মরা শুইয়ে দেওয়ার সময় যখন কাঠ চাপা দেওয়া হয়, তখন তার ডান হাত কিছুতেই সোজা করা যাচ্ছিল না, আর সেই ডান হাতটা যেন চিতা থেকে বেরিয়ে আসছিল বারবার। তাই জন্য শেষমেশ সেই হাতটাকে চিতার ভেতরে দিয়ে কোনো রকমে একটা ভারী কাঠ তার ওপরে চাপিয়ে দিয়ে সেটাকে সেট করা হলো। তারপর শুকনো ডালপালায় কিছুটা আগুন দিতেই দপ করে আগুন জ্বলে উঠল। কয়েক মুহূর্তের জন্য দাউ দাউ করে চিতা জ্বলতে শুরু করলো। তাই সবাই শেষমেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একে অপরের মুখের দিকে দেখল। কিন্তু রাধা পুরোহিত তখন সবাইকে কড়া নির্দেশ দিলেন যে মরা পুড়ে শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কোথাও না যায়, সবাই যেন এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। নিকুঞ্জবাবু এক কোণে বসে হাঁ করে চেয়েছিলেন চিতার দিকে। ওনার শুধু মনে পড়ছিল একটু আগে কলসি কাঁধে নিয়ে 7 বার যখন উনি চিতা প্রদক্ষিণ করছিলেন, তখন ওনার স্পষ্ট মনে হচ্ছিল কেউ যেন ওনার পাশে পাশেই ঘুরছে, আর তার সাথে ওনার কানে কিছু একটা বলারও চেষ্টা করছেন, যেটা উনি স্পষ্ট বুঝতে পারছিলেন না। 7 বার প্রদক্ষিণ করে যখন কলসি মাটিতে ফেলে দিলেন, তখন কলসি কিন্তু ভাঙল না। অথচ মাটির কলসি খুব সহজেই ভেঙে যাওয়ার কথা, কিন্তু তা ভাঙল না। তাই এইবার রাধা পুরোহিত গিয়ে একটা বাঁশ দিয়ে জোরে মেরে নিজেই কলসিটিকে ফাটিয়ে দেন।
সবাই বসে আছে চিতার সামনে। আগুনের লেলিহান শিখায় চিতা জ্বলছে, চারপাশ চিতার আগুনে আলোকিত হয়ে আছে। তখন আরও দাউ দাউ করে লেলিহান আগুনের শিখা লাফিয়ে লাফিয়ে উঠছে আকাশে। তখনই জেঠুকে কানাই ডাকলো। তাই জেঠু একটু অবাক হলেন যে এর মধ্যে আবার কানাই কখন উঠে চলে গেল। উনি ডাক শুনে উঠে গেলেন এবং কানাইকে কোথাও দেখতে পেলেন না, কিন্তু স্পষ্ট শুনলেন তপন বলে ওনাকে ডাকলো। সে একদমই স্পষ্ট কানাইয়ের গলায় শুনেছিলেন। তাই উনি আরেকটু এগিয়ে সামনে গেলেন। তারপর খেয়াল নেই কখন যেন তেঁতুল গাছের সারির মধ্যে উনি ঢুকে পড়েছেন। তিনি এরই মধ্যে আরও 3-4 বার ওনাকে ডাকলেন। তাই জেঠুও 2 বারের মতো কানাইকে ডাকলো। ওনার কোনো হুঁশ নেই, কেমন যেন সম্মোহিতের মতো উনি এগিয়ে যাচ্ছেন। আর হঠাৎ করেই পায়ে কাটা ফুটতেই ওনার ঘোর ভাঙল। তখন দেখছেন উনি একেবারে ধোলাই নদীর পাড়ে এসে পড়েছেন। তাই ভয়ে গা ছমছম করে উঠল ওনার, কারণ এতটা দূরে উনি আসলেন কি করে। পেছনে জঙ্গল আর সামনে নদী, তাই ফেরার কোনো পথ নেই। আমাবস্যা বলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তখন ওনার কানে কে যেন বারবার বলছে সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু সামনে এগোলে সোজা গিয়ে নদীতে পড়বেন। তাই তিনি পিছন ঘোরার চেষ্টা করতেই টের পেলেন কেউ যেন ওনার বাম হাত ধরে চেপে আছে। তখন ওনার সারা শরীর যেন স্থির হয়ে গেছে, নড়বার শক্তি যেন তার ছিল না। তখন কেউ যেন তাকে পেছন থেকে ধরে আস্তে আস্তে নিজের দিকে টেনে নিচ্ছে। ওনার চোখের সামনে যেন সব কিছু ঝাপসা হয়ে আসছে, যে কোনো মুহূর্তে উনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তখন ওনার চোখে পড়ল যে একজন দাঁড়িয়ে আছে ওনার থেকে একটু দূরে। সে হেঁটে হেঁটে ওনার সামনে এসে দাঁড়ালেন। জটাধারী এক সন্ন্যাসী, হাতে কমণ্ডুল আর ত্রিশূল, আর পরনে গেরুয়া রঙের ধুতি। সে এসে সোজা তার মাথায় হাত দিয়ে একটা ঠেলা দিল ওনাকে, আর সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়লেন জেঠু। তখনই একটা কালো ধোঁয়া যেন ওনার দেহ থেকে ছিটকে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেই ধোঁয়াটা বাতাসে মিলিয়ে গেল। মাটিতে পড়া মাত্রই ওনার সমস্ত ঘোর যেন কেটে গেল। সন্ন্যাসী তখন ওনাকে ঠোঁটে আঙুল ছুঁয়ে কথা বলতে নিষেধ করল। নিজের ডান হাতে ত্রিশূল 3 বার ওনার কাঁধে ছুঁয়ে ওনাকে উঠে দাঁড়াতে বলল, এবং আশ্চর্যের বিষয় এটাই, উনি একবারেই শটাং করে উঠে দাঁড়ালেন। একটু আগের ঘোর তখন কোথায় যেন কেটে গেছে। সন্ন্যাসী বললেন, এখানে মরা পোড়াতে এসেছিলি? উনি নীরবে সম্মতি জানালেন, হ্যাঁ। তারপর জেঠুর ডান হাত ধরে সন্ন্যাসী এগিয়ে নিয়ে চলল। হনন করে হাঁটতে লাগলেন তিনি। কিছুক্ষণ পরেই ওনারা এসে পড়লেন মরা পোড়ানোর জায়গায়। ওনাদের দুজনকে এরমভাবে আসতে দেখে সকলেই অবাক হয়ে গেল। তখন সন্ন্যাসী চিতার দিকে তাকিয়ে বলল, খুব বড় ভুল করেছিস তোরা সবাই। সকলেই জিজ্ঞাসা করলো, কেন বাবা? তখন উনি যা বললেন তাতে সবাই চমকে উঠল। উনি বললেন যে ভূপতিবাবুর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। ওনাকে কেউ টেনে নিয়ে গিয়েছিল বড় বেল গাছের কাছে, আর সেখানেই তার আত্মাকে তার দেহ থেকে টেনে বের করা হয়েছিল। আর উনি বড় কিছু দোষ করেছিলেন, যার জন্য ওনাকে এরমভাবে মরতে হলো। আর যে ওনাকে মেরেছে সে এতক্ষণ ধরে সবাইকে ঘিরে রয়েছে, তাই ভূপতিবাবুর আত্মা এখনো মুক্তি পায়নি। এই বলে সন্ন্যাসী চিতার চারিপাশে ঘুরে ঘুরে গণ্ডি কেটে দেয়, আর তার সাথে সাথেই বালি হাতে নিয়ে বিড়বিড় করে কী সব বলতে বলতে চিতায় ছুঁড়ে মারতে লাগলেন, যতক্ষণ না চিতাটা পুড়ে ছাই হয়ে যায় এবং আগুন নিভে যায়। সন্ন্যাসীটি রাধা পুরোহিতকে খুব বকাবকি করলেন, কারণ এভাবে তাদের আশা মোটেও ঠিক হয়নি। আরও বললেন যে পিশাচ যদি একটুও সুযোগ পেত তাহলে ওনাদের কাউকে ছাড়তো না, একে একে সবাইকে টেনে নিত। শেষ পর্যন্ত যখন চিতায় জল ঢালা হয় তখন উঠতে থাকা ধোঁয়ায় একটা চেহারা যেন ফুটে ওঠে সকলের সামনে, এবং নদীতে নাবিকুণ্ডু বিসর্জন দেওয়ার সময় তা কিছুক্ষণ আবারও দৃশ্যমান হয়ে ওঠে। তখন সন্ন্যাসী জল হাতে নিয়ে 3 বার প্রেতকে আদেশ দেন যে চলে যাওয়ার জন্য। এরপরে সকলের হাতে একটা করে গাছের শিকড় বেঁধে দেয় সে, এবং আগামী 7 দিন খুলতেও সেটা নিষেধ করে। তার সাথে রাধা পুরোহিত সমেত সবাইকে বারবার সতর্ক করে দিলেন। এরপর সবাই লোহা ও আগুন ছুঁয়ে ঘরে ওঠে। কিন্তু এর 7 দিন পর ঘুমের মধ্যেই রাধা পুরোহিত মারা যান।
এদিকে জেঠু নিজে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, আর তার সাথে সাথেই শুরু হয় নিকুঞ্জবাবুর বাড়িতে অশরীরীর উপদ্রব। তারপর থেকেই সন্ধে হলে একটা অশরীরী ছায়া যেন গোটা গ্রাম জুড়ে ঘুরে বেড়াতো। আর 2 সপ্তাহ পরে গ্রাম থেকে রাতের বেলা গরু ছাগল মরতে শুরু করে। সবাই বুঝতে পারে এটা একটা অমঙ্গলের ছায়া নেমেছে তাদের সবার ওপরে। পরবর্তী 3 মাসে বেশ কয়েকজনেরও মৃত্যু হয় অস্বাভাবিকভাবে, আর তার সাথেই শুরু হয় নরপিশাচের আতঙ্ক। এই ছিল অর্ধেক ঘটনা। যেহেতু পুরো ঘটনাটা বেশ অনেকটাই বড়, তাই একটা এপিসোডে তুলে ধরা পসিবল হলো না। তাই পরের এপিসোডে অর্থাৎ শনিবারে পরের ঘটনাটা তুলে ধরব, যে কিভাবে সেই সন্ন্যাসী গ্রামে এসে শোধনের মাধ্যমে সবাইকে নরপিশাচের হাত থেকে মুক্ত করেছিলেন। আর একটা কথা, আজকের স্টোরি টেলিং কেমন করতে পারলাম আমি সত্যিই জানি না, কারণ পরশু রাত 12টা থেকে টানা আজকে বিকেল প্রায় 5টা পর্যন্ত তোমাদের জন্য কন্টেন্ট রেডি করছি, শুধুমাত্র মঙ্গলবার আপলোড করব বলে। তাই খুব বাজেভাবে এখনও হ্যাংওভারের মধ্যে আছি, আর আমার এই অবস্থাতেই আজকে স্টোরি টেলিং করতে হয়েছে। হোপফুলি তোমরা বুঝতে পারছো আজকে কী কন্ডিশনের মধ্যে দিয়ে স্টোরি টেলিং করতে হয়েছে। আর ডোন্ট ওয়ারি, নেক্সট এপিসোড থেকে আবার আগের মতোই স্টোরি টেলিং হবে। অর্ণব এই পুরো ঘটনাটা একদম প্রফেশনালি তুলে ধরেছে, আর এত বড় একটা ঘটনা পেশেন্স নিয়ে আমাদের লিখে পাঠাবার জন্য তাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ অর্ণব ব্রাদার। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঘটনাগুচ্ছকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। তোমার কোনো অভিজ্ঞতা বা শোনা কোনো সত্য ঘটনা আমার সাথে শেয়ার করতে চাইলে আমায় মেল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com-এ। ঘটনাগুচ্ছের ফেসবুক পেজে টেক্সট করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ঘটনা আমায় পাঠাতে পারো। আর তুমি চাইলে ফোন করে অন কলের মাধ্যমেও আমায় তোমার ঘটনা শোনাতে পারো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের এপিসোডে এই শনিবার ঠিক রাত 9টায়। জয় শ্রীরাম।